আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন দেশ কবিতার আজকের দ্বিতীয় পর্বে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা নতুন দেশ কবিতার যে প্রথম ভিডিওটি সেটা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং আমি যেভাবে পড়তে বলেছি তোমরা সেভাবে পড়েছো এবং আয়ত্ত করার চেষ্টা করেছো। আমি প্রথম পর্বে বলেছিলাম তোমাদেরকে দ্বিতীয় পর্বে এই কবিতার আলোকে কিভাবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নেব এবং সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয়ক আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা এতদিনে অন্তত জেনেছি যে আমাদের কবিতার নাম, কবির নাম এগুলো জানাটা খুবই জরুরি। পাশাপাশি একটি কবিতার পাঠ পরিচিতি অথবা শব্দার্থ এগুলো থেকেও আমাদের প্রশ্ন এসে থাকে বহু নির্বাচনের ক্ষেত্রে। হতে পারে যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এই যে সহজ পাঠ গ্রন্থ থেকে। এরপরে আবার প্রশ্ন হতে পারে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে কী নামে অভিহিত করা হয়েছে, বিশ্বকবি নামে। স্বাভাবিকভাবেই তার জন্ম মৃত্যু সাল অর্থাৎ এই যে 1861 এবং 1941। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। কোথায় তার জন্ম মৃত্যুটা আমরা একটু দেখি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবার নাম, এবং সারদা দেবীর কততম সন্তান আমরা একটু খেয়াল করি, চতুর্দশ। এখানে প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মায়ের কততম সন্তান ছিলেন, চতুর্দশ সন্তান অথবা চতুর্দশতম সন্তান অথবা 14তম সন্তান। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, মনোযোগ দিতে হবে। আধুনিক কবিতার নতুন ধারার প্রবর্তক তিনি। এই প্রশ্ন হতে পারে কাকে আধুনিক ধারার কবিতার আধুনিক ধারার প্রবর্তক বলা হয়। 15 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম লেখা কাব্যগ্রন্থ বনফুল। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, তার প্রথম লেখা কাব্যগ্রন্থ কোনটি এটিও হতে পারে, আবার কত বছর বয়সে তিনি বনফুল কাব্যটি লিখেছিলেন। পাশাপাশি এখানে আরেকটি আছে, আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যটাই মূলত উপমহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারটা এনে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। উনি এশীয়দের মধ্যেও সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আমাদের এশিয়া মহাদেশের জন্য একটি গর্ব। এরপরে তার অনুদিত গ্রন্থ আর কি।